নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার রাত 9টা আমরা পেয়ে গেছি একজন অতিথিকে। তিনি আজকে তার জীবনের কিছু ঘটনা আমাদেরকে শোনাবেন। তার সঙ্গে পরিচয় তো আমরা করবই, কিন্তু তার আগে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি এখানে এসে কোনো ঘটনা শোনাতে চান, আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা কোনো ঘটনা, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন, মেসেজ করতে পারেন, ভয়েস পাঠাতে পারেন। তারপরে আমি আপনাদের পুরো পদ্ধতিটা বলে দেব। তাহলে আজকে আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডে। আসুন আমরা পরিচয় করে নিই আজকের অতিথির সঙ্গে। এনার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, কারণ ইনি অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি। আমাদের যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যে জগৎটা, তাতে কিন্তু খুবই উজ্জ্বল একটি নাম, ডক্টর উজ্জ্বল গুপ্ত। উজ্জ্বলদা কেমন আছেন? ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাই আপনার ভূততন্ত্রে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর বলে রাখি যে আপনি আমাকে টেক্সট করেছিলেন। তা আপনার এই কর্মজীবনে বা এই যে কাজটা আপনি করছেন, এর মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং কেস আপনার কোনটা মনে হয়েছে? অভিনেতা রঞ্জন বিষ্ণুর কেসটি। আচ্ছা। এই বহু জায়গায় বলেছি। আমার ভারতবর্ষে প্রথম তিনটি কেস, হাই প্রোফাইল কেস আমি ইনভেস্টিগেট করেছি। আচ্ছা। আপনি দেবদেববাবু আপনি জানেনও হয়তো। জোড়াবাগান ট্রাফিক গার্ড, জোড়াবাগান ট্রাফিক ওটি গার্ড, আমার হ্যাঁ। ইনভেস্টিগেট করা। আচ্ছা। শিল্পাস জিম কাঁচরাপাড়া, ওটি আমার ইনভেস্টিগেট করা 2024-5-এ। এই রঞ্জন বিষ্ণুর কেসটি আমার মনে হয়েছিল খুব চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং কারণ দুটো। একটি হচ্ছে খুব মান সম্মানে পড়ে গেছিলাম। মান সম্মান কারণ যে আমি যে টিমের সঙ্গে আগে ছিলাম সেই টিমটি এই কেসটি গ্র্যাব করে ফেলেছিল। আচ্ছা। কারণ আমি যেদিন গেছি তারপরের দিন তারা যাওয়ার কথা ছিল। আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে রঞ্জন বিষ্ণুবাবু এমনভাবে ভিডিওটি বানিয়েছিল বা আমার কাছে এমনভাবে বা আমার টিমের কাছে এমনভাবে কথা বলেছিল, যেটি সেদিন যদি আমি না পারতাম কিছু, ওনাকে কিছু না দিতে পারতাম, উনি খুবই নিরাশ হতেন বা খুবই হচ্চকিয়ে যেতেন। রঞ্জন বিষ্ণু কেসটি কেনই আমি বলবো কেন আমার কাছে বেশি চ্যালেঞ্জিং। রঞ্জন বিষ্ণু কেসটি চ্যালেঞ্জিং হওয়ার কারণ হচ্ছে যে আমার এতদিনের যাবতে আমি বলবো যে দেখুন, আমি তো গৌরব তিওয়ারি প্রচণ্ড বড় ফলোয়ার, প্রচণ্ড ফ্যান। কারণ আমার ইনভেস্টিগেশনের ধরুন তার 90%ই হচ্ছে গৌরব তিওয়ারির থেকে কপি করা। আচ্ছা। কেন গৌরব তিওয়ারি যে কথা বলে ইনভেস্টিগেশনের সঙ্গে আমার কথার ধাঁচও সেই স্পিরিটের সঙ্গে কমিউনিকেট করার ধাঁচও আমারও তাই। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে যেটি হয়েছিল, তিওয়ারি থাকলেও হয়তো আমার পিঠ চাপড়াতো। কারণ আমাদের প্যারাসাইকোলজিতে একটা মেথড আছে যেটিকে বেলুন মেথড বলে। কি মেথড? বেলুন মেথড। আচ্ছা। রাইট। আমরা বিশ্বাস করি যে বেলুন এমন একটি সাবজেক্ট যেটিকে কম থেকে কম এনার্জিও সেটাকে নড়াতে পারে। আমি একটি লাল বেলুন বেছে নিই, আপনি জাস্ট করতে পারেন লাল বেলুন। কেন আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষেরই লাল রং প্রচণ্ড আকর্ষণ করে, সকল প্রাণীরই লাল রং আকর্ষণ করে। আপনি পশুদের সামনে লাল রং রাখবেন, ষাঁড়ের সামনে লাল রং রাখবেন, সে আপনাকে গুঁতোতে আসবে। তো লাল রং কারণ হচ্ছে এটি যে আমি লাল রঙের বেলুন ইউজ করি। বেলুনটি ইউজ করার পর আমি এটিকে অবজেক্ট মুভমেন্টের জন্য বলেছিলাম স্পিরিটকে যে আপনার এত ক্ষমতা, আপনি ওটিকে ভেঙে দেখান, ফাটিয়ে দেখান। জাস্ট ফিউ সেকেন্ড ফাটিয়ে আমার মুখের দিকে ছুঁড়ে মারে, জাস্ট ফিউ সেকেন্ড। এই ভিডিও আপনাকে আমি দিয়ে দেবো। তার আগে কমিউনিকেশন একটু বলে রাখি, রঞ্জন বিষ্ণু বলেছিলেন, যেটি পোস্ট করেছিলেন, রঞ্জন বিষ্ণু বলেছিলেন তার ফ্ল্যাটের অভিদীপ্তা 2 সেই ফ্ল্যাটের অভিদীপ্তা 2 মানে আপনার এই মুকুন্দপুরের দিকে? Right. হ্যাঁ। মুকুন্দপুরের দিকে ওনার ওই ফ্ল্যাটের একটি ঘরে বেশ কয়েকদিন ধরে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটছে, যেগুলো উনি ওভারলুক করছিলেন। আচ্ছা। যেদিন উনি প্রথম লাইভ করেন ওনার পেজ থেকে, উনি বলেন যে আমি আসার পর দেখি আমার ঘর তছনছ হয়ে পড়ে আছে, কিন্তু চাবি ওনার কাছেই থাকে। চাবি আর কারোর কাছে থাকে না। আচ্ছা। ইভেন উনি আমাকে আরও কিছু বলেন যে আমি নতুন গাড়ি কিনেছি এসইউভি, পরের দিন আমার ব্রেক ফেল হয়ে যায়। তার কারণ কোম্পানি আমাকে বলতে পারেনি, এটা কখনো হওয়া সম্ভবই নয়। কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতেই পারে না, কোম্পানি বলছে এটা হতেই পারে না। সেটাও আমি ওভারলুক করে যাই যে আপনার হতেই পারে, মেশিন তো হতেই পারে। কিন্তু কিছুদিন তার মাসখানেকের আগে আমার গায়ে কিছু স্ক্র্যাচেসও পড়তে শুরু করে, সেটা আমি মেনে নিয়েছি যে চলো ঠিক আছে। কিন্তু ঘর ভাঙচুর, এটা কি করে সম্ভব? তো এটির জন্যই উনি আমাকে ডেকে পাঠান ইনভেস্টিগেশনের জন্য। ইনভেস্টিগেশন করতে গিয়ে
কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই, চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। কারণ আমার এত জগতের ইনভেস্টিগেশনের এই আমি প্রথম দেখলাম একটি স্পিরিটকে 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টার ওপরে বোঝাতে হয়েছে। 1:15 আমি ইনভেস্টিগেশন শুরু করি, 2:15 আমি ইনভেস্টিগেশন শেষ করি। আচ্ছা। মানে কমিউনিকেশন স্টার্ট হয় ওকে, আচ্ছা। 1:15 আমি ইনভেস্টিগেশন শুরু করি, 2:15 প্রথম কমিউনিকেশন স্টার্ট হয়। এতটা জিদ্দি ছিল, মানে কথা বলতেই চাইছে। ছিল না। কিন্তু তারপর থেকে যেগুলো করলো সেগুলো প্রচণ্ড রেগে গিয়েই হয়তো করেছিল। আমাকে অনেকে জিজ্ঞাসা করে বেলুন তো ফাটতেই পারে, আপনি তো ক্যামেরা শ্যুট করছিলেন, আলো পড়ছিল, কিন্তু বিজ্ঞানের সূত্র অনুযায়ী আলোর গতিপথ অনুযায়ী আলো যেদিকে ট্রিগার করে তার উল্টো দিকেই ফাটে, আমার মুখের দিকে কী করে ছুটবে? বিজ্ঞান তো তাই বলে। আমাকে অনেকে বলেছেন আপনি একটা ডিভাইস ইউজ করছেন ইকো বক্স বলে, আপনি নিজেই বলেছেন তার থেকে আওয়াজ বেরোচ্ছিল। আমি এতটাই কাকতালীয় সেটা আমার মুখের দিকে ছুঁড়ে মারবে, আদার্স দিকে গেল না কেন? সেটাই। যেদিন আমি ফিরি ওনার ইনভেস্টিগেশন করাবো, উনি বলেছিলেন আমাকে খুব সাবধানে যাবেন, খুব সাবধানে যাবেন। আমার মনে হয় দেখুন, প্যারাসাইকোলজিতে এমন একটা সাবজেক্ট নয় যেখানে অন্ধকার দুনিয়ায় আপনি একবার পা বাড়িয়ে দিলে সেই দুনিয়া থেকে বেরানো আপনার মুশকিলের পর মুশকিল, কোনোদিন আপনি বেরাতে পারবেন না। এনার্জি আপনার সাথে কানেক্ট হয়েই থাকবে। প্রচণ্ড রকমভাবে ড্রেন হয়ে গেছিলো এনার্জি আমার। আমি আর আমার টিম ইন্ডিয়ান কর্নিকালস যে মিডিয়া গ্রুপ এটিকে হ্যান্ডেল করেছিল, সে মিডিয়া গ্রুপ যখন তার বাড়িতে যখন পৌঁছায় তখন আমার শরীরে একদম শরীর ছেড়ে দেয়। সেই সময় গ্লুকোজ খাওয়ানোর পর বেশ 4:45 নাগাদ সকাল 5:45 নাগাদ আমি বাড়ি যাই, শরীর একদম ছেড়ে দিয়েছিলাম। তো আমার চ্যালেঞ্জিং কেসের মধ্যে একটি হচ্ছে মিস্টার রজা বিষ্ণুর কেসটি, যেটি আমার মনে হয়েছিল যে এত কিছু না হলেও হয়তো না হতো, ভালো হতো, আবার হলেও হয়তো আমার কাছে একটা অন্যরকম জায়গা খুলে দিয়েছে। লোকে হয়তো এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি জানতে পারলো যে না যে কী করতে পারে। আচ্ছা, এই যে আপনি এত বছর ধরে এই ফিল্ডে রয়েছেন, আমরা সাধারণত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মূলত পাশ্চাত্য দেশের কথাগুলোই মাথায় আসে। আমেরিকা, নর্থ আমেরিকার যে সমস্ত জায়গাগুলো, বা ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপের কিছু কিছু জায়গা বা দেশ। আপনার কি মনে হয় ইন্ডিয়াতে এখন কি এই ব্যাপারগুলোকে ধীরে ধীরে একটুখানি সিরিয়াসলি নেওয়া শুরু হয়েছে, নাকি এখনও এই ব্যাপারগুলো নিয়ে মানুষ অতটাই অজ্ঞ যেটা আজ থেকে 10-15 বছর আগেও ছিল? দেখুন 2026-এর কথা জিজ্ঞাসা করলে বলবো ভারতবর্ষে এখন অনেকটা উন্নত হয়েছে প্যারাসাইকোলজি নিয়ে। আচ্ছা। নতুন ছেলেরা জানতে শুরু। আমি রিসেন্টলি একটি মেগা শো করেছি, একটি অনলাইন শো। সেখানে আমি দেখেছি রাজস্থান, গুজরাট, দিল্লি, মুম্বাই, উড়িষ্যা, ভারতবর্ষের নানা জায়গা থেকে তারা আগ্রহী বাচ্চা ছেলেগুলো জানার। দেখে এটাও ভালো লাগলো যে বাচ্চারা এখন জানার চেষ্টা করছে প্যারাসাইকোলজি নিয়ে। আপনি এটি বলুন তো, যদি মানুষের মধ্যে এই জানার ইচ্ছা না থাকতো, হ্যাঁ, তাহলে কি এত মানুষ রেজিস্ট্রেশন করে ফিস দিয়ে এত মানুষ আসতো? ঠিক আছে, তবে আমি এটাও বলি আপনাকে যে ভারতবর্ষে এখনও কিছু তান্ত্রিক জ্যোতিষী আমার এখানেই সবথেকে বড় মানে আমি এখানেই অপোজ করবো তাদের, যে ফিস তো সবারই দরকার, দিনের শেষে ফিস সবারই দরকার, কিন্তু এমনভাবে ফিস নেবো না যেটা মানুষকে ঠকানো হয়। আমি যে কেসটি পারবো না সেই কেসটি কেন নেবো? একদমই তাই। 550 আত্মা নর্তকী রানীকুটির মতো জায়গায়, যেখানে 550 নর্তকীকে পুঁতে দেওয়া হয়েছিল, কথায় আছে, মানে এটা রিউমার রয়েছে, সেখানে আমাকে একটা চুমো খেলো না, আর আপনার বাড়িতে ভূত শুয়ে পড়ছে আপনার সাথে, আপনার কাঁধে চেপে পড়ছে, সম্ভব? আমার এখানেই তাদের নিয়ে আপত্তি। বসুক না একদিন আমার সঙ্গে, আমি চাই তারা যারা বলছে তারা আমার সঙ্গে দিন বসুক, উনি ওনার যুক্তি দেবেন, আমি আমার যুক্তি দেবো। যারা বলছে যে ভূত এইসব করতে পারে, ভূত এইসব করতে পারে, তার সামনে একদিন বসি না, এটা হয় না কখন। আমার এখানেই সবচেয়ে বড় অপোজ। আচ্ছা, এই যে আপনি রানীকুঠির কথাটা যে বললেন, এটা আমরা যখন অফ ক্যামেরাও কথা বলছিলাম তখন আপনি এই প্রসঙ্গটা তুলেছিলেন। এই রানীকুঠির ব্যাপারটা একটুখানি যদি দর্শকদেরকে বলেন যে এইটার ঘটনাটা কি, এটার ইতিহাসটা কি, কেন এই জায়গাটা এত ভয়ঙ্কর, এবং এটা কোথায়? কারণ রানীকুঠি বললে কিন্তু মানুষের মনে, আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জের কাছেও একটা রানীকুঠি আছে, ঠিক আছে, খুবই পপুলার একটা জায়গা। তো একটু যদি ডিটেলসে বলেন। আপনি আমাকে অফ ক্যামেরায় জিজ্ঞেস করেছিলেন যে আপনার দেখা মোস্ট হন্টেড প্লেস কোনটি? হ্যাঁ, হ্যাঁ, আমি বলবো আমার দেখা মোস্ট হন্টেড প্লেস হচ্ছে রানীকুঠি।
কারণ আমি ওখানে বিকি কৌশলকেও নিয়ে গেছি, আমি ওখানে এই সময়কেও নিয়ে গেছি, টাইমস অফ ইন্ডিয়াকে নিয়ে গেছি, আনন্দবাজারকে নিয়ে গেছি, 24 ঘন্টাকে নিয়ে গেছি, আমরা ওখানেই নিয়ে যেতাম। কারণ আমার মনে হয় যে আপনাকে যদি এনার্জিকে বুঝতে হয়, এনার্জিকে চিনতে হয়, তা আপনি রানীকুটি যান। রানীকুটি এই মুহূর্তে রানীকুটি আর নেই, রানীকুটি ভেঙে গেছে, ভেঙে ফেলেছে, আচ্ছা, গভর্নমেন্ট বাড়িটাকে ভেঙে ফেলেছে, দিয়েছে। সরকার ভেঙে দিয়েছে। আপনি 24 সালের আগে গেলেও রানীকুটিকে পেতেন। রানীকুটি হচ্ছে দক্ষিণদারি দমদমে। আচ্ছা, আমরা শুনেছিলাম না অমিতাভ বচ্চন সাহেব একটি কলকাতায় এক জায়গায় চাকরি করতো, বার্ন কোম্পানি। হ্যাঁ 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 হ্যাঁ, বার্ন কোম্পানি যেখানে, তার পাশেই রানীকুটি ছিল। ওকে, রানীকুটির কেস হিস্ট্রি রিউমার আছে ওখানে। যে রাজা ছিলেন, যে জমিদার ছিলেন, ওটাও তার মানে মজা করার জায়গা ছিল। কুটি মানে কুটি ঘর ছিল, সেখানে নানা রকম বারবণিতাদের নিয়ে আসতো, একদিনই তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে মত্ত হতো, তাদের মেরে কোনো একটা জায়গা নিকুটি কোনো একটা পুঁতে দিত। 550 নর্তকীকে এইভাবে মেরে পুঁতে দিয়েছিল। কোনো এক নর্তকী তাকে অভিশাপ দিয়েছিল যে এইভাবে আমাদের কষ্ট দিয়ে মারা হচ্ছে, তবে তোমারও এটা একদিন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আর আপনাকে বলি, এখনও রানীকুটি দেখলে যে দেখতে পারতেন, যদি থাকতো, রানীকুটি পোড়া অবস্থায় পড়ে আছে। আচ্ছা, ইভেন বার্ন কোম্পানির ভেতরেও বহুবার আগুন লেগেছে। বার্ন কোম্পানি তো পরে হয়েছিল, জানি না হয়তো তার শ্রাপ কিনা, তার ক্রুজ কিনা, আমি সেটা বলতে পারবো না। কিন্তু রানীকুটি আমার দেখা মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটি। রানীকুটির দুটো ঘর ছিল, একটি ঘর গ্রাউন্ড ফ্লোরে, একটি ঘর ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের পিছন দিকে যে ঘরটি ছিল, সেই ঘরটির গ্রাফিটি করা ছিল, আর নিচের ঘরে যেখানে ফায়ার প্লেস ছিল। এই দুটি ঘর সব থেকে বেশি, আমাদের ভাষায় হচ্ছে সবথেকে বেশি হন্টেড। আচ্ছা, আপনি যদি হটস্পট বলেন, তাতেও আমি বলতে পারি যে হটস্পট। কারণ আপনি ওই ঘরে গেলে, আপনি সন্ধ্যে 7টার পর যান না, আপনাকে বুঝিয়ে দেবে ঘরে কেউ আপনার সঙ্গে আছে। কেন আজব রকম, গরমের মধ্যে হঠাৎ করে 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি ঠান্ডা নেমে যায়। গরমের মধ্যে, পচা গরমের মধ্যে, ঠান্ডার সময় হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যায়, তার কারণ কোনো রকম কিছু নেই। বহুবার ওখানে কমিউনিকেশন করেছি, বহু মিডিয়ার সঙ্গে কমিউনিকেশন করেছি, নাম ধরে ধরে ডাকা। যতবার ইকোবক্স বলে একটি ডিভাইস আছে আমাদের, যেটা স্পিরিট আমরা কমিউনিকেশন করি, ইবিপি, যেটা ইবিপি বলি, ইলেকট্রনিক্স ভয়েস ফিনোমেনা যেটা বলি, সেখানে বহুবার আমাদের নাম উঠে এসছে, বহুবার। টাইমস অফ ইন্ডিয়াতেও আছে, এই সময়তেও আছে, 24 ঘন্টায় আছে, বহুবার। আচ্ছা, আচ্ছা, এইটা শুনতে শুনতে আমার যেটা মনে হলো, যে আপনি বললেন যে 24 সালের আগেও গেলে দেখা যেত, এখন গভর্নমেন্টের থেকে ওটা ডিমলিশ করে দেওয়া হয়েছে। তা ধরুন, এই রানীকুটির প্রসঙ্গতেই যদি আমি যাই, আপনি বলছেন যে ওখানে ছিল কিছু, এবার এটাকে ভেঙে দেওয়া হলো, এবার ভেঙে দিয়ে নিশ্চয়ই এখানে কিছু একটা বানানোর পরিকল্পনা আছে, হয়তো বানানো শুরুও হয়েছে। তা আমি ধরে নিচ্ছি যে ওখানে একটা বড় অ্যাপার্টমেন্ট উঠবে, তাতে 10-15টা ফ্যামিলি আলাদা আলাদা ফ্ল্যাটে থাকবে। এবার স্পিরিটগুলো তারা কি সেই সেম জায়গাতেই অবস্থান করবে? মানে এখানে যদি কোনো বাড়ি ওঠে বা অন্য কোনো একটা অফিস বিল্ডিং তৈরি হয়, সেখানে যারা যাতায়াত করবে নিয়মিত বা থাকবে, তারা কি কিছু সেন্স করতে পারবে? মানে এনার্জি কি তখনও থেকে যাবে? দেখুন, রেসিডেন্সিয়াল হন্টেড বলে একটি রেসিডুয়াল হন্টিং। রেসিডেন্সিয়াল হন্টেড বলে একটি ভাষা আছে হ্যাঁ প্যারাসাইকোলজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে স্পিরিট একবার থাকা শুরু করে, সেখানে তাদের অস্তিত্ব সরানো খুব মুশকিল। আচ্ছা, যদি আপনি বলেন তারা করবে কিনা, অবশ্যই করবে, অবশ্যই করবে। কারণ তাদের কোথায় কবর আছে, কোথায় তার শরীরের কোনো অংশ আছে বা হাড় আছে, এখনও সেটাকে পরিষ্কার করা হয়নি হয়তো। আপনি যতক্ষণ সেটা না করবেন, তাদের অস্তিত্ব আপনারা পাবেনই। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি যদি সল্ট লেকের একটু ভেতরের দিকে যান, এখনও অনেক জায়গায় কিন্তু কবরস্থান ছিল, তার উপর মাল্টি স্টোর করা, হ্যাঁ 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 হ্যাঁ। সেখানেও কিন্তু এখন এরকম হয় কিছু ফ্ল্যাটে। ইনফ্যাক্ট আমরা উইপ্রো বিল্ডিংয়ের কথা শুনেছি, হ্যাঁ। প্রচণ্ড রকম অনেকের অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, একটা কথা আমাকে বলুন, এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন আপনারা করেন, তো এখানে আমরা দেখতে পাই মানে বিভিন্ন রকমের ডিভাইসের ইউসেজ আছে। তা কোন ডিভাইসের ফাংশনটা কীরকম, এবং যত দিন যাচ্ছে নতুন নতুন আরও কি ডিভাইস আবিষ্কার হচ্ছে, তা সেইটা যদি একটু আমাদেরকে বলেন। আপনাকে সেকেন্ড প্রশ্নের উত্তরটা আমি আগে দিই।
ভারতবর্ষে আমরা যখন শুরু করি তখন খুব হাতে গোনা কিছু ছিল। এখন অনেক রকম ডিভাইস বেরিয়ে গেছে, র্যাম্পড বেরিয়ে গেছে, অত্যাধুনিক ক্যামেরা বেরিয়ে গেছে, অনেক কিছু বেরিয়ে গেছে, SLS ক্যামেরা বেরিয়ে গেছে, অনেক কিছু বেরিয়ে গেছে। বেসিক্যালি যে ডিভাইসগুলো আমরা ইউজ করে থাকি, প্রত্যেকটা ডিভাইসের প্রচুর দাম, আকাশ ছোঁয়া দাম। বেসিক্যালি আমরা যে ডিভাইসগুলো ইউজ করে থাকি সেগুলো বেসিক্যালি যে বেসিক যে ডিভাইসগুলো, একটি হচ্ছে কেটোমিটার বা EMF মিটার, একটি হচ্ছে ইকোবক্স, একটি হচ্ছে লেজার গ্রিড, একটি হচ্ছে PIR মোশন, আর খুব ভালো হলে হয়তো একটি ভালো ক্যামেরা। এগুলো দিয়ে আমরা ইনভেস্টিগেশন করা স্টার্ট করি। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক ডিভাইস। এছাড়াও যেগুলো আরও আল্ট্রা ডিভাইস, সেগুলো তো আপনাকে তো বললাম, র্যাম্পড আছে, বুবাডি আছে, বা ট্রেল ক্যামেরা আছে, এগুলো অনেক এরকম অনেক ডিভাইস আছে যেগুলো আকাশ ছোঁয়া যায়। আমরা র্যাম্পড আছে, র্যাম্পডের ভার্সন, অনেক রকম ভার্সন বেরিয়ে গেছে, সেগুলো কাজে লাগিয়ে আমরা ইনভেস্টিগেশন করার চেষ্টা করছি, কিন্তু সেগুলো ভারতবর্ষে এখনও পর্যন্ত খুব কম লোকের কাছে রয়েছে। আমরা সকলেই বেসিক ডিভাইস দিয়ে আমরা ইনভেস্টিগেশন করি। আচ্ছা। তো এই যে কেটোমিটার বা EMF মিটার, এটা তো অনেকেই জানে বা খুবই পপুলার এটা। তো আমাদেরকে একটু যদি আপনি এই ইকোভক্স যে মেশিনটার কথা বললেন, ডিভাইসটা, ওটার একটা যদি ফাংশন আমাদেরকে বলেন, ওটা কি কাজে ব্যবহার হয়? ইকোবক্স, ইকোবক্সের মেন কাজ হচ্ছে EVV করে। EVV মানে হচ্ছে ইলেকট্রনিক্স ভয়েস ফেনোমেনা। ইকোবক্স হচ্ছে এমন একটি ডিভাইস, একটি স্মার্টফোন অ্যাপস, যার মধ্যে দুটি ব্যাংক রয়েছে। আমরা যারা প্যারাসাইকোলজিস্ট তারা বিশ্বাস করি স্পিড রেডিও ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করতে পারে। আচ্ছা, এই রেডিও ফ্রিকোয়েন্সিকে কাজে লাগিয়ে এটির কাজ। এটি দিয়ে আমরা ডাইরেক্ট কমিউনিকেট করার চেষ্টা করতে পারি, কিন্তু ওয়ান ওয়ার্ডেড হতে হবে। ইন্টেলিজেন্ট কমিউনিকেশন করা স্টার্ট করি ওয়ান ওয়ার্ডেড। ধরুন আজকে আমরা দুজন কোথাও একটা ইনভেস্টিগেশন করতে গেলাম, যদি আমরা বলি যে আমার সঙ্গে যে লোকটি আছেন তার নাম বলতে পারবেন, সেখানে যদি দেবাদীপ বেরায়, সেটি ওটার মধ্যে নেই। আমরা যদি বলি উনি কী কালারের গেঞ্জি পরে আছে, সেটি বলতে হবে। সেখানে যদি সাদা বা হোয়াইট বেরায়, সেটি ওর মধ্যে নেই। আচ্ছা, বা আপনি আমার নাম বলতে পারবেন, সেখান থেকে যদি আমার নাম বেরায়, সেটি ওর মধ্যে নেই। এটিকে আমাদের ভাষায় ইন্টেলিজেন্ট কমিউনিকেশন বলে। ও এইটি হচ্ছে ইকোবক্সের কাজ। আচ্ছা, মানে স্পিরিটের সঙ্গে কমিউনিকেট করা। কমিউনিকেট করা যায়। আচ্ছা আচ্ছা, আরেকটা আপনি বললেন লেজার গ্রিড। তা লেজার গ্রিডের ফাংশনটা কীরকম? লেজার গ্রেডে অসংখ্য রকম লেজার গ্রেড একটা পেনটিকে আপনি সেট আপ করে বা হাতে ধরে যদি আপনি কোনো দেওয়ালে দিয়ে রাখেন, বা সেখানে যদি কেসটি থাকে, এখান থেকে কোনো ছায়া পাস করে, আপনি যদি বলেন যে ওখান থেকে যদি কোনো ছায়া পাস করে দেখেন, তাহলে ওখানে অবশ্যই সেই ছায়া ওই গ্রিডের মধ্যে দিয়ে পাস করতে গেলে ধরা পড়বেই। আচ্ছা, এবার তখন যদি র্যান্ডম ক্যামেরা আপনি অন করে চালিয়ে যান, তাহলে অবশ্যই ছায়া ধরা পড়ার একটা চান্স থাকে। ওকে, আপনি যদি বলেন PIR মোশন, প্যাসিভ ইনফ্রারেড মোশন, এটি দেখবেন একটু বড় বড় হোটেলে থাকে। বড় হোটেলে স্টেপ নিয়ে টট করে লাইট জ্বলে ওঠে না, হ্যাঁ 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 হ্যাঁ, প্যাসিভ, ওটার মধ্যে ইনফ্রারেড থাকে। আচ্ছা, এবার আপনি যদি আমি আর আপনি ঘরে রয়েছে ধরুন, এক কোনায় আর কেউ নেই, এক কোনায় ওই মেশিনটি লাগানো আছে, ডিভাইসটি লাগানো আছে। আমরা যদি বলি ওকে এনার্জিকে বলি যে আপনি যদি ওখান দিয়ে পাস করে দেখান, আর যদি ওটা জ্বলে ওঠে, তার জ্বললো কী করে? কোনো এনার্জি ওখান থেকে পাস না করলে তো জ্বলার কোনো জলার সম্ভব কথা নয়। না। এই ডিভাইসগুলো কাজে লাগিয়েই আমরা প্রাথমিকভাবে ইনভেস্টিগেশন করার চেষ্টা করি। ভারতবর্ষে এগুলো দিয়ে চলে যাচ্ছে এখনও পর্যন্ত। র্যাম্পড খুব কম লোকের কাছে আছে। এইগুলো বোধহয় বেশি ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউজ হয়। ওয়েস্টার্ন ইন্ডিয়াতেও আছে, কিন্তু খুব কম লোকের কাছে আছে। এইগুলো দিয়েই চলে যাচ্ছে এখনও পর্যন্ত। কারণ এগুলো যার দামগুলো বললাম, তার 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখের কমে কিছু নেই। আর প্যারাসাইকোলজিতে কেউ টাকা ইনভেস্ট করতে চায় না দাদা। হ্যাঁ, এই প্রফেশনে কোনো টাকা নেই, এই ফিল্ডে কোনো টাকা নেই। কেউ যদি মনে করে যে একদিনে উজ্জ্বল গুপ্ত হওয়া যায়, তাহলে সে ভুল কথা ভাববে। বহুদিন লাগে, সত্যিই তাই। অনেক দিনের সাধনা। 11 বছরের সাধনা মানে বহুদিন ধরে সাধনা। একদিনে টাকা আপনি কখনো, একদিনে বিকি কৌশল পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না, একদিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায় পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না, একদিনে আপনি রানেদার মানে হচ্ছে সুরেন্দ্রের কাছেও, সুরেন্দ্র ফিল্মসের কাছেও পৌঁছাতে পারবেন না, একদিনে আপনি কখনো ধর্মা প্রোডাকশন মানে কারণ জোহরের কাছেও পৌঁছাতে পারবেন না। সময় লাগবে, ভূত বাড়িতে কাটাতে হবে। তবে আপনি আপনার শোয়ের মাধ্যমেই বলি নিউকামারদের যে আপনারা এই ফিল্ডে আসুন, কিন্তু ফিল্ডকে জেনে আসুন। একটি কিলোমিটার নিলাম আর আপনি চলে যাবেন একটি ঘরে বা একটি বাড়িতে, ভূত খুঁজে পেয়ে যাবেন, এই বোকামি করবেন না। তবে তার সম্বন্ধে আপনাকে জানতে হবে, পড়তে হবে। পড়াটা খুব দরকার। ঠিক, একদমই তাই। আচ্ছা, একটা কথা, আপনার সঙ্গে এমনি যখন ফার্স্ট টাইম আমার আলাপ হয়েছিল, তো আপনি একটা কথা আমাকে বলেছিলেন যে একটা সময় এমন আপনার লাইফে ছিল যখন আপনি নিজে এগুলো একদমই মানতেন না,
এবং অন্য কেউ মানলেও সেই জায়গাটাতে আপনি বারণ করতেন বা এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলেছেন, কারণ আপনি হার্ডকোর একজন সায়েন্সের স্টুডেন্ট। তো তারপরে কি এমন আপনার জীবনে ঘটলো যেটা আপনার মনটাকে এই দিকে টার্ন অ্যারাউন্ড করলো বা আপনাকে একজন বিলিভার করে তুললো, সেইটা যদি একটু বলেন। দেখুন, নন বিলিভার আমি ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী। আচ্ছা। আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি আমার ধর্মে বিশ্বাসী। আমার বলতে এক ফোঁটাও লজ্জা নেই। কেউ হয়তো বলতে পারে যে আপনি কেন এই কথা বলছেন একজন চিকিৎসা বিজ্ঞানের মধ্যে থেকে। আমি ধর্মে প্রচণ্ড বিশ্বাসী, আমি ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী। কারণ আমার মনে হয় যে সুপ্রিম পাওয়ার না থাকলে মানুষ কখনো হতে পারে না। একদমই তাই। কারণ আপনি আপনার বাবা মায়ের বায়োলজিক্যাল সন হলেও, পুত্র হলেও, কিন্তু তার ইচ্ছা ছাড়া আপনি কখনো জন্ম নিতে পারতেন না। আমি দেখুন, ঈশ্বরে বিশ্বাস করতাম, কিন্তু আপনি কখনো এইসব ব্যাপারে বিশ্বাস করতাম না। কিছু ঘটনা বহুবার বলেছি, চক্রবর্তী বাবুর গল্প বহুবার বলেছি, তাও আপনাকে আরেকবার বলি। আমার কেরিয়ারের প্রথমের দিকে আমি যখন এই ফিল্ডে কোনোদিন আসবো কি, এই ফিল্ড সম্বন্ধে বিশ্বাসই করতাম না, কাউকে চিনতামও না। রাত্রিবেলা করে ফিরছি এক রিলেটিভসের বাড়িতে থেকে। ফেরার সময় হঠাৎ করে ব্যারাকপুরের একটি মোড়ে একজন ওয়েল ড্রেস অফিসার দাঁড়িয়েছিলেন। আচ্ছা। তো আমাকে দূর থেকে দাঁড় করালো, ঠিক পৌনে দুটো কি পৌনে একটা বাজে, এরকম রাত পৌনে দুটোই হবে। তো আমি দাঁড়িয়ে গেলাম, গিয়ে বললাম, স্যার গাড়ি কি, আপনি কি গাড়িতে গাড়ি আপনি কি কাগজপত্র চেক করবেন গাড়ি? তখন উনি বললেন, না, আমি অমুক থানায় যেতাম, যদি আপনি নামিয়ে দেন। তো আমার মনে হলো যে আমি রাস্তার ওপর দিয়েই যাবো, ওই থানার ওপর দিয়ে যাবো, যদি নামিয়ে দিই। তো আমি উঠিয়ে ওনাকে চলি। উনি বলতে শুরু করলেন ওনার নাম, ওনার ছেলে আইআইটি খড়গপুরে পড়াশোনা করে, আচ্ছা। উনি যে থানায় ওখানে মাত্র 2 বছর হয়েছে পোস্টিংয়ে এসছে। টিটাগড় ক্রস করছি, টিটাগড়ে দেখি বাচ্চা ছেলেগুলো, টিটাগড়ের দিকে না, ব্রহ্মস্থানের দিকে, ব্রহ্মস্থান বলে একটা জায়গা আছে। ব্রহ্মস্থান শব্দের অপভ্রংশ হয়ে ওটা ব্রহ্মস্থান হয়েছে। ব্রহ্মস্থান বলে একটি জায়গা আছে, যেখানে একটু রাত্রি হলে বাচ্চাগুলো, একটু ছেলেরা ক্রিকেট খেলে। আচ্ছা, রাস্তায় নেমে রাস্তায় নেমে ক্রিকেট খেলে, ওয়ান ওয়ে করে দেয়, তো রাস্তা ছোট করে দেয়, তখন খেলে। তো দেখি ছেলেগুলো আমার দিকে তাকাচ্ছে। আমার একটু স্বভাব আছে, বাইক চালাবার সময় আমার পিছনে কেউ যদি বসে, পিছনে ওরকম করে কথা বলতে বলতে যাবে। তখন কিছু বুঝিনি, থানার সামনে নামিয়ে উনি ওপারে চলে যান। আমি গাড়ি স্টার্ট করিনি, আবার ওপার থেকে এপারে আসে বলে, আমার নাম তো আপনি জানেন, কোনো অসুবিধা হলে আপনি আমার সঙ্গে দেখা করুন। আচ্ছা। তা আমি বলি, কোন স্যার, থানায় নামালেন আপনি? থানার নাম নেবো না। আচ্ছা, ওকে ওকে, ফাইন থানার নাম ফাইন নেবো না। ফাইন। থানায় নামার পর আমি উল্টো দিকে চলে আসি। আমি চলে যাই। ঘটনা ঘটে অক্টোবর মাসে। এটা কবে হয়েছে? এটি হচ্ছে আগস্ট মাসে। আগস্ট মাসে। অক্টোবর মাসে আমাকে আমার এক বন্ধু, তার পাশের বাড়ি, তাকে নিয়ে একটি জিডি করে বসে যে তার জমির কিছু অংশ নাকি তার জমিতে ঢুকে যায়। আচ্ছা। তো আমাকে ফোন করার, তোর তো এত লোকের সঙ্গে পরিচয় আছে, এই থানার কি আমার সঙ্গে পরিচয় আছে, ডেকে পাঠিয়েছে। তাই বললাম, তারা আমার সঙ্গে তো অনেকদিন আগে একদিন আলাপ হয়েছিল থানার সেকেন্ড অফিসারের সাথে, আমি একটু কথা বলি। আমি যে পুরোনো বাড়িতে আগে থাকতাম, আমার পৈতৃক বাড়িতে থাকতাম, যেটা আমি দেখলাম নিজের ফ্ল্যাটে থাকি। পাশে একটি ছেলে ছিল, শিউ বলে, সে থানার মানে নন বেঙ্গলি, শিব, কিন্তু ওরা শিউ বলে। ওকে গিয়ে বলিস, এরকম চক্রবর্তীবাবু কি এখনও আছেন? ও আমার মুখের দিকে তাকিয়ে বলে, রানাদা তুমি ইয়ার্কি মারছো। আমার ডাকলাম রানা। আচ্ছা। রানাদা তুমি ইয়ার্কি মারছো? তারপর ফোন করে বলে, রানাদা তুমি এই ঘটনাটা তুমি নাই, আমাদের থানার পেট্রোলিং গাড়ি অনেকেই এটা জানে। আচ্ছা। চক্রবর্তীবাবুর অস্তিত্ব এখন আর নেই। উনি বছর 2 আগে উনি এখান থেকে পোস্টিং হয়ে যায়, ক্যানিংয়ের কোথাও গিয়ে ওখানে এনকাউন্টার করতে গিয়ে ওখানে গুলি লাগে, ওখানেই শর্ট ডেট হয়ে যায়। তো আমি বললাম, তাহলে ওর ছেলে কি? বলে, হ্যাঁ সত্যিকারেই। আমি এত সত্যতা আজ পর্যন্ত খুঁজে পেলাম না যে মানুষটা কে ছিল, মানুষ ছিল, তাহলে আমি সত্যতা জানলাম কী করে? সেটাই তো। এই চক্রবর্তী বাবুর ঘটনাই আমাকে নড়িয়ে দেয়। এখান থেকে আমার তিওয়ারির সঙ্গে কথা, মানে তিওয়ারি সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে কথা, মিস্টার ওয়াকার রাজের সঙ্গে কথা, এখান থেকে আমার সঙ্গে কথা হয় অ্যালেন টিলারের, এখান থেকে আমার সঙ্গে কথা হয় রব ডেমারেস্টের। তাদের তথ্য জানা শুরু করি, তারপরে আমি নিজেই অবাক হয়ে যাই। এটা করতে গিয়েই আমার এই প্যারাসাইকোলজিতে আসা। তারপর তো এই মিস্টার ওয়াকার রাজি আমাকে একটা ছোটো টিমের সঙ্গে বেছে দেয় তার সঙ্গে কাজ করার জন্য। সেখান থেকে আমি প্রথম দুর্গাপুরে একটি স্কুলে যাই ইনভেস্টিগেট করতে, সো কল্ড হন্টেড স্কুল। আচ্ছা। সেখানে ইনভেস্টিগেশন করতে যাই। সেখান থেকে আমার জার্নি শুরু, আজ প্রায় 1 দশক হয়ে গেল এই ফিল্ডে। আচ্ছা, এই সাইকোলজি আর প্যারাসাইকোলজি, এই দুটোর মধ্যে তফাৎটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করুন? দেখুন, আপনি যদি সাইকোলজিকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে সাইকোলজিকে আপনি না পড়ে প্যারাসাইকোলজিতে এগাতে পারবেন না। কারণ প্যারাসাইকোলজির অর্ধেকটাই আপনি সাইকোলজি।
আমি আপনাকে বলি যে বেশিরভাগ ক্ষেত্রে প্যারাসাইকোলজির বেশিরভাগ কেসের ক্ষেত্রেই 99% ক্ষেত্রেই ফেক ম্যানমেড সাইকোলজি কোনো রকম কোনো ডিসঅর্ডার, তার মধ্যে অনেক রকম আছে, স্প্লিট পার্সোনালিটি রয়েছে, বাইপোলার রয়েছে, হ্যালুসিনেশন রয়েছে। আপনি সাইকোলজিকে না পড়ে কখনো প্যারাসাইকোলজিতে এগাতে পারবেন। তার থেকে 1% ক্ষেত্রে যেটা হয় সেটা প্যারাসাইকোলজিতে হয়। আচ্ছা। এই 1% কেসের ক্ষেত্রেই আমাদের খোঁজ বেড়ে যায়। আমরা তো রিসার্চার, আমরা তো গবেষক, হ্যাঁ, একদমই তাই। আমরা তো খোঁজ বেড়ে যায়। এবার আপনি যদি বলেন যে 1% ক্ষেত্রে আপনি কিছু পেয়েছেন, বলে অবভিয়াস পেয়েছি 1% ক্ষেত্রে, যেটারই খোঁজ তো এখনও চলে যাচ্ছে। এবার দেখুন, এই গৌরব তিওয়ারির সঙ্গে যেহেতু আপনার কিছুটা হলেও ইন্টারাকশন হয়েছে, সেই জার্নিটা আপনার কেমন ছিল? এবং আপনার মানে এটা নিয়ে যদিও বা অনেক আলোচনা হয়েছে, তাও মানে এই সব জিনিস তো কখনো পুরনো হয় না। মানে আমাদের দেশে, ভারতবর্ষে বিশেষ করে, প্যারানর্মাল ইনভেস্টিগেশনের প্রতি ওনার অবদানটা কীরকম, আর কত দূর অবধি উনি এই ব্যাপারটাকে নিয়ে গেছিলেন, সেটা যদি একটু আমাদেরকে বলেন। গৌরব তিওয়ারি ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্যারানর্মাল রিসার্চ। আমরা সকলে গৌরব তিওয়ারিকে নিজের বাবা মনে করি। যদি আপনি বলেন যে আপনার বাবা, বললাম হ্যাঁ আমারও বাবা। গৌরব তিওয়ারি ছাড়া কোনো ভারতবর্ষে প্যারাসাইকোলজি আসতো না। কারণ একটা মানুষ, যে মানুষটি নিজের এত বড় শিক্ষা ছেড়ে দিয়ে, উনি একজন পাইলট ছিলেন, হ্যাঁ, সেই পড়াশোনা ছেড়ে দিয়ে, সমস্ত চাকরি ছেড়ে দিয়ে প্যারাসাইকোলজির মতো একটা অনিশ্চয়তা ভরা ভবিষ্যৎকে যে বেছে নেয়, সে পাগল ছাড়া কেউ হতে পারে না। লোককে পাগলে বলবে, নাহলে বলবে যে মাথা খারাপ হয়ে গেছে, নাহলে ওই বলে পাগল না উত্তম কুমার, হয় অভিনয় করছে নাহলে পাগল। তো আমি বলবো যে প্যারাসাইকোলজি নিয়ে পড়তে গেলে, প্যারাসাইকোলজি চর্চা করতে গেলে আপনাকে পাগল হতেই হবে। হ্যাঁ, অবভিয়াস। তারা আমার ক্ষেত্রে আমার বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে এখন হয়তো বলে না, তো বছর 7-8 আগেও হয়তো লোকে বলতো জীবনে কি করছিস, কিচ্ছু হবে না। তো গৌরব তিওয়ারি প্যারাসাইকোলজির অবদান প্রচুর, কারণ এই ডিভাইসগুলো এইগুলো সম্পূর্ণ ওনার থেকে এসছে এখানে। তাহলে ভারতবর্ষে এগুলো বিক্রিও হয়তো হতো না। ইকোবক্স ডিভাইসটাও গৌরব তিওয়ারির থেকে আমার পাওয়া। আচ্ছা। আমার কাছে ইকোবক্স ডিভাইসটি আছে, ডিভাইসটি ওনার কাছ থেকেই পাওয়া। ওনার সেকেন্ড ইন কমেন্ট, আমি মাঝে মাঝে একজনের নাম করছি, মিস্টার ওয়াকার রাজ। এই ওয়াকার রাজের আমার এই প্যারাসাইকোলজিতে আসার অবদান প্রায় 40%। কেন উনি আমাকে এই ফিল্ডে উনি আমাদের ফিল্ডে একটি জায়গায় পথ করে দিয়েছে। আমি রাজভাইয়ের সঙ্গে এখন আমার সম্পর্ক খুব অল্প রয়েছে। রাজভাই মাঝে রেগে গেছিলো আমার ওপরে, হয়তো কোনো কারণে রেগে গেছিলো হয়তো, আচ্ছা, হয় নানা কারণে হয়। কিন্তু রাজভাইকে এখন আমি যেরকম সম্মান করি, তিওয়ারিকে যেমন সম্মান করি, রাজভাইকেও সেরকমই সম্মান করি। মানে আমি আমার পডকাস্টে প্রত্যেকবার এই একটি মানুষের নাম করি, মিস্টার ওয়াকার রাজ, মিস্টার রাজ এনপিসি। ওনার কোম্পানির নাম যেহেতু এনপিসি, ওই জন্য ওনাকে রাজ এনপিসি বলে অনেকে চেনেন। আসল নাম হচ্ছে মিস্টার ওয়াকার রাজ। আচ্ছা। তো তিওয়ারির অবদান প্রচুর, প্যারাসাইকোলজিতে। তিওয়ারি যদি না থাকতো তাহলে ভারতবর্ষে প্যারাসাইকোলজি আসতো না, এগুলো নিয়ে অত মাথা ঘামানো, কোনো চর্চাই হতো না, কেউ জানতোই না, কেউ আমাদেরও চিনত না। হ্যাঁ, তবে তিওয়ারি বেঁচে থাকলে আমরাও অত দূর এগাতে পারতাম না, কারণ উনি রাজার কাছে প্রথম যাবে, তারপর না প্রজারা কেস পাবে। একদমই তাই। খুব ভালো লাগলো উজ্জ্বলদা, আপনি এলেন, নানান রকম বিষয় নিয়ে আলোচনা হলো। সাধারণত আমার এখানে যে গেস্টরা আসেন তারা কোনো একটা ঘটনা শোনায়, কিন্তু আজকে যেহেতু আপনাকে পেয়েছি, তাই আমি এটাকে সম্পূর্ণরূপে একটা ডিসকাশনের পর্যায়েই রাখলাম। আশা করব আপনি আবারও আসবেন এবং আপনার থেকে আরও অনেক নতুন নতুন জিনিস আমি তো শিখবই এবং বাকিরাও শিখবে। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এবং আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমি একটা নতুন চ্যানেল খুলেছি যার নাম সনাতন কথা। প্রতি বৃহস্পতিবার রাত্রি 9টার সময় সেখানে একটা করে ভিডিও আসে। আপনারা আমার এই ভূততন্ত্র চ্যানেলকে যতটা ভালোবাসা দিয়েছেন, যতটা এটাকে অনুপ্রেরণা দিয়েছেন, ঠিক একইভাবে ওই চ্যানেলটাকেও আপনারা অনুপ্রেরণা দিন, আমার পাশে থাকুন। তাহলে আমি আপনাদেরকে জানাতে পারবো আমাদের এই ধর্মের বিষয়ে নানান রকম খুঁটিনাটি অজানা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। আজকের এপিসোড এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী মঙ্গলবার ঠিক রাত্রি 9টার সময়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।